হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে নার্সিং টিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আরআরবি তরফ থেকে স্টাফ নার্স এক্সামের জন্য একটা বড় ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার আছে সেটাই নিয়ে আজকে ডিসকাস করব। তো তার আগে আরআরবি স্টাফ নার্স এক্সাম ভ্যাকেন্সি নিয়ে একটু ডিসকাস করে নিই। তাহলে পোস্ট নেম কি? পোস্ট নেম হচ্ছে স্টাফ নার্স। নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো শূন্যপদ রয়েছে? 670, 678টা। এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে। এবং অ্যাপ্লিকেশন ফি ক্যাটাগরি যারা রয়েছে যেমন হচ্ছে এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ওমেন, ইকোনমিক্যালি উইকার সেকশন, ট্রান্সজেন্ডার, মাইনরিটি তাদের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 250 টাকা। এবং যারা জেনারেল ক্যাটাগরি মানে এগুলো বাদ দিয়ে বাকি যে জেনারেল ক্যাটাগরি তাদের জন্য হচ্ছে 400 টাকা। জিএনএম, বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা আছে তারা এই এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্সামের টাইম ডিউরেশন হচ্ছে 90 মিনিট। এক্সামে যে কোয়েশ্চেন প্যাটার্ন আসবে সেই কোয়েশ্চেন প্যাটার্ন দুটো ক্যাটাগরিতে ভাগ থাকবে, একটা হচ্ছে নার্সিং পার্ট, একটা হচ্ছে নন নার্সিং পার্ট। নার্সিং পার্টে হচ্ছে টোটাল কোয়েশ্চেন থাকবে 70টা এবং নন নার্সিং পার্টের টোটাল কোয়েশ্চেন থাকবে 30টা। এবং এক একটা কোয়েশ্চেনের যে নেগেটিভ মার্কিং সেটা হচ্ছে 1/3 নেগেটিভ মার্কিং। তো প্রিভিয়াস ইয়ার্সে আরআরবি স্টাফ নার্স এক্সাম পেপারে যে নার্সিং পার্ট রয়েছে সেখান থেকে কিছু কোয়েশ্চেন আলোচনা করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য ক্রুড ডেথ রেট ইজ অপশনস death in January into 12 by mid-year population into 100, B number of death during year by mid-year population into 1000, C total number of death due to particular disease by total number of cases due to same disease into 100, D number of death from the specific disease in a year by total death from all causes in that year। তাহলে ক্রুড ডেথ রেট আমরা কিভাবে ক্যালকুলেট করব? কোনো একটা ক্যালেন্ডার ইয়ারে যতগুলো ডেথ হয়েছে সেটাকে 1000 দিয়ে গুণ করার পর মিড ইয়ার এস্টিমেটেড পপুলেশন দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের ক্রুড ডেথ রেট। এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে D/P ইন্টু কে। ডি হচ্ছে টোটাল ডেথ রেজিস্টার ডিউরিং দ্য ক্যালেন্ডার ইয়ার, বাই পি হচ্ছে টোটাল মিড ইয়ার এস্টিমেটেড পপুলেশন ইন্টু কে। কে হচ্ছে কনস্ট্যান্ট যেটার মান হচ্ছে 1000। তাহলে এখানে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে আমাদের বি, নাম্বার অফ ডেথ ডিউরিং দ্য ইয়ার বাই মিড ইয়ার পপুলেশন ইন্টু 1000। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ পালস ডেফিসিট? অপশনস ডিফারেন্স বিটুইন ব্র্যাকিয়াল অ্যান্ড অ্যাঙ্কেল পালস রেট, বি ডিফারেন্স বিটুইন এপিক্যাল অ্যান্ড অ্যাঙ্কেল পালস, সি ডিফারেন্স বিটুইন এপিক্যাল অ্যান্ড রেডিয়াল পালস, ডি ডিফারেন্স বিটুইন পপলিটিয়াল অ্যান্ড অ্যাঙ্কেল পালস। তাহলে পালস ডেফিসিট বলতে আমরা মেনলি যেটা বুঝি সেটা হচ্ছে এপিক্যাল পালস এবং রেডিয়াল পালসের যে অন্তরটা বা ডিফারেন্সটা সেটাই হচ্ছে পালস ডেফিসিট। এপিক্যাল পালসটা আমরা কীভাবে অ্যাসেস করি? সেটা হচ্ছে সিটিং ডাউন অর লাইং পজিশনে স্টেথোস্কোপ দিয়ে অস্কালটেট করে আমরা এপিক্যাল পালসটা অ্যাসেস করি। অ্যান্ড রেডিয়াল পালসটা আমাদের যে রেডিয়াল আর্টারি আছে সেটা পালপেট করে রেডিয়াল পালস অ্যাসেস করি। তাহলে এই দুটোর যে ডিফারেন্স হবে সেটাই হচ্ছে পালস ডেফিসিট। মেইনলি আমাদের যেগুলো আর্টেরিয়াল ফিব্রিলেশন পেশেন্ট থাকে সেই পেশেন্টদের পালস ডেফিসিট দেখা যায়, কারণ তাদের হচ্ছে পেরিফেরাল আর্টারিতে পুয়ার পারফিউশনের কারণে এই ডেফিসিটটা হয়। তোমরা পালস ডেফিসিটকে আবার পালস প্রেশারের সঙ্গে গুলিয়ে ফেলবে না। পালস প্রেশারটা হচ্ছে আলাদা। পালস প্রেশার হচ্ছে আমাদের সিস্টোলিক বিপি অ্যান্ড ডায়াস্টোলিক বিপির যে ডিফারেন্স সেটাকেই হচ্ছে আমাদের কি পালস প্রেশার বলা হয়। এটার মান হচ্ছে 40, 120 - 80 করলে 40 mm অফ এইচজি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন, এনিথিং হুইচ ইভোক দ্য রেসপন্স ইন দ্য অর্গানিজম। অপশন এ থিং, বি সিচুয়েশন, সি স্টিমুলাস, ডি ইনসিডেন্স। এখানে কোয়েশ্চেনের অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে সেটাকে বলা হবে স্টিমুলাস। এই স্টিমুলাস হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে কি এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল কোনগুলো? এক্সটার্নাল হচ্ছে আউটসাইড দ্য বডি, অ্যান্ড ইন্টারনাল যেটা হচ্ছে ইনসাইড দ্য বডি, উইদিন দ্য বডি থেকে যে আমাদের স্টিমুলাসটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল স্টিমুলাস। নেক্সট কোয়েশ্চেন, চ্যানেলিং অফ স্ট্রং অ্যান্ড সোশ্যালি আনএক্সেপ্টেবল ড্রাইভ অর আর্জ ইন্টু এ ফর্ম দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু সোসাইটি ইজ কল্ড অ্যাজ। অপশনস রিপ্লেসমেন্ট, সাবলিমেশন, রিগ্রেশন, আইডেন্টিফিকেশন। তাহলে কোয়েশ্চেনে বলা হয়েছে সোশ্যালি আনএক্সেপ্টেবল কোনো আর্জ বা ড্রাইভকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল আর্জ বা ড্রাইভে চ্যানেল করাটা কোন ধরনের ডিফেন্স মেকানিজম? তাহলে অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে সবগুলো এক একটা ডিফেন্স মেকানিজম। তাহলে এই ধরনের যে ডিফেন্স মেকানিজম মানে আনএক্সেপ্টেবল কোনো আর্জকে অ্যাকসেপ্টেবল আর্জে চ্যানেল করা সেটাকে কী বলা হবে? সেটাকে বলা হয় সাবলিমেশন। যেমন এখানে একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরো তোমার কোনো ক্লাসমেটের সাথে তোমার খুব ঝগড়া হয়েছে, খুব তার উপর তোমার রাগ হচ্ছে, তাকে হয়তো মারতে ইচ্ছা করছে, কিন্তু মারাটা তো সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, ওটা সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল একটা ব্যাপার। তাহলে তুমি ওর সাথে কীভাবে রিভেঞ্জ নেবে?
কীভাবে তুমি এই যে তোমার অ্যাগ্রেসিভটাকে হচ্ছে যে কোপ আপ করবে, সেক্ষেত্রে তুমি কী করতে পারো, তুমি ওকে খেলাধুলায় হারিয়ে দিতে পারো বা হচ্ছে পড়াশোনায় হারিয়ে দিতে পারো। তাহলে তোমার যে এই যে অ্যাগ্রেসিভনেসটা ছিল সেটা তুমি কম্পিটিটিভনেসে চ্যানেল করে দিলে, তাহলে এটাই হচ্ছে সাবলিমেশন, মানে আনএক্সেপ্টেবল আর্জটাকে অ্যাকসেপ্টেবল আর্জে তুমি চ্যানেল করে দিচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নর্মাল লেন্থ অফ দ্য নিওনেট বডি? অপশানস 52 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 49 সেন্টিমিটার, 55 সেন্টিমিটার। তাহলে এটা প্রায় অনেকেরই জানা আনসারটা কী হবে? আনসার হবে 50 সেন্টিমিটার, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রপোর্শন অফ ক্লিনিক্যাল কেসেস রেজাল্টিং ইন সিভিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইজ নোন অ্যাজ? অপশানস ইনফেক্টিভিটি, ভিরুলেন্স, প্যাথোজেনিসিটি, প্রিপ্যাথোজেনেসিস। তাহলে এখানে ইনফেক্টিভিটিটা কি? ইনফেক্টিভিটি হচ্ছে দ্য ক্যাপাসিটি অফ মাইক্রো অর্গানিজম টু এন্টার ইন্টু দ্য হোস্ট সেল, রেপ্লিকেট অ্যান্ড প্রডিউস ইনফেকশন অ্যান্ড ট্রান্সমিট ইট টু দ্য আদার হোস্ট সেল। তার মানে হচ্ছে ক্যাপাসিটি অফ মাইক্রো অর্গানিজম টু প্রডিউস দ্য ইনফেকশন অ্যান্ড ট্রান্সমিট ইট টু আদার হোস্ট সেল। Virulence is the ability to cause damage to the host cell or the degree of damage caused by microorganism, and pathogenicity is the ability of microbes to cause disease. তাহলে এখানে অপশনগুলোর মধ্যে রাইট আনসার হচ্ছে ভিরুলেন্স, বি। নেক্সট কোয়েশ্চেন, enterotoxin food poisoning is mainly caused by options streptococci, salmonella, স্ট্যাফাইলোকক্কাই, সিউডোমোনাস। তাহলে এখানে বলা হচ্ছে যে এন্টেরোটক্সিন ফুড পয়জনিং ডিজিজটা কোন অর্গানিজমের কারণে হয়? তাহলে এন্টেরোটক্সিন ফুড পয়জনিং ইজ অলসো নোন অ্যাজ স্ট্যাফাইলোকক্কাই ফুড পয়জনিং, যেটা হচ্ছে কন্টামিনেটেড ফুড খাওয়ার পরে হয়। এটা একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইলনেস অ্যান্ড এটার সিমটমগুলো হচ্ছে নজিয়া, এক্সেসিভ ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্প উইথ অর উইদাউট ডায়রিয়া। সো এখানে সঠিক আনসার হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নার্স পেশেন্ট রেশিও ফর টিচিং হসপিটাল? মানে টিচিং হসপিটালে নার্স পেশেন্ট রেশিও কত? টিচিং হসপিটাল বলতে মেনলি এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোকে বোঝানো হয়েছে। এইসব হসপিটালে এক একজন নার্সকে কতগুলো পেশেন্ট অ্যাসাইন করা হয় সেটাই জিজ্ঞেস করা হয়েছে। তাহলে এখানে সঠিক আনসার হবে 1:3, মানে এক একজন নার্সকে 3টে করে পেশেন্ট অ্যাসাইন করা হয়। তাহলে রাইট আনসার ইজ দ্য বি, 1:3। Next question, which is the plasma protein that constitute about 40 to 60% of total plasma protein? Options fibrinogen, globulin, albumin, fibrin. মানে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আমাদের ব্লাডে কোন প্লাজমা প্রোটিনটার পরিমাণ 40 to 60%। তাহলে আমাদের ব্লাড কম্পোনেন্টগুলো কী কী? ব্লাডের কম্পোনেন্ট হচ্ছে ব্লাড সেলস অ্যান্ড প্লাজমা। ব্লাড সেলস হচ্ছে 45%, প্লাজমা হচ্ছে 55%। ব্লাড সেলসের মধ্যে থাকে আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটিলেট, অ্যান্ড যে প্লাজমা 55%, এগুলোর মধ্যে থাকছে আমাদের প্রোটিন 7%, ওয়াটার অ্যান্ড আদার সাবস্টেন্স। এই প্রোটিনগুলোর মধ্যে আমাদের যে প্রোটিনগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিন অ্যান্ড প্রোথ্রম্বিন, আর এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে রয়েছে অ্যালবুমিন। তাহলে এখানে যে 40 to 60% যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে অ্যালবুমিন। সো এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি, অ্যালবুমিন। এরপর নেক্সট কোয়েশ্চেন, the congenital absence of parasympathetic ganglionic nerve cells of the colon and rectum is called as? Options Hirschsprung disease, intussusception, hypertrophic pyloric stenosis, মেকেলস ডাইভার্টিকুলাম। তো প্রথমে চলে আসে মেকেলস ডাইভার্টিকুলামটা কি? এটা হচ্ছে আউট পাউচিং অফ স্মল ইন্টেস্টাইন, মানে স্মল ইন্টেস্টাইনের আউট পাউচিং হলে বা বাল্জ হলে সেটাকে মেকেলস ডাইভার্টিকুলাম বলা হয়। এরপরে নেক্সট হচ্ছে এইচপিএস, হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস। আমাদের স্টোমাকের যে লোয়ার ইসোফেগিয়াল স্ফিংটার আছে সেটার হাইপারট্রফি হওয়ার কারণে সেই জায়গাটা অবস্ট্রাক্টেড হয়ে যায় এবং যে স্টোমাক কন্টেন্টগুলো বা গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আউটলেট হতে পারে না। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি দেখা যায়? প্রজেক্টাইল ভমিটিং। নেক্সট ইন্টুসাসেপশন। ইন্টুসাসেপশন ইজ দ্য টেলিস্কোপিং অফ ইন্টেস্টাইন
or telescoping of bowel segment inside the another. সো এই ডিজিজের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো কী কী হবে? রেড জেলি স্টুল অ্যালং উইথ নজিয়া ভমিটিং অ্যান্ড অ্যাবডোমিনাল প্যালপেশনে সসেজ শেপ মাস ফিল করা যাবে। এরপরে হচ্ছে হারচুস্প্রাং ডিজিজ, যেটাকে মেগা কোলনও বলা হয়। মেগা মানে হচ্ছে বড়, তাহলে আমাদের কোলনটা কী হয়ে যাবে? বড় সাইজের হয়ে যাবে। আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেটা ডাইলেটেশন হয়ে হাইপারট্রফি হয়। হাইপারট্রফি হওয়ার জন্য সেই জায়গাটা অনেক বড় হয়ে যায় এবং সেখানে কোনো ধরনের পেরিস্টালটিক মুভমেন্ট দেখা যায় না এবং ওখানে ফেসিসগুলো জমা হয়ে হয়ে হার্ড মাস ফিল করা যায় অনেক ক্ষেত্রে। তো এটা কেন হয়? কোলনের যে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নিক নার্ভ সেলস আছে সেটা কনজেনিটালি অ্যাবসেন্স থাকার কারণে, মানে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় সেটা ডেভেলপমেন্ট না হওয়ার কারণে এই হারচুস্প্রাং ডিজিজ বা মেগাকোলন ডিজিজটা হয়। সো এই ডিজিজের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো হবে অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড স্টুলটা হবে রিবন লাইক স্টুল। সো এখানে রাইট আনসার হচ্ছে এ, হারচুস্প্রাং ডিজিজ বা মেগাকোলন। Next question, what is choanal atresia? Options: congenital obstruction of the nasopharynx, congenital obstruction of the middle ear, congenital obstruction of the urethra, congenital obstruction of the oropharynx. তাহলে কোয়ানাল অ্যাট্রেসিয়া বলতে বোঝায় ন্যাজাল প্যাসেজ ব্লক হয়ে যাওয়াটাকে। এটা ইউনিল্যাটারালও হতে পারে, বাইল্যাটারালও হতে পারে। তো এখানে রাইট আনসার হচ্ছে এ, কনজেনিটাল অবস্ট্রাকশন অফ দ্য nasopharynx. নেক্সট, দ্য প্রাইমারি গ্রানুলোমা ফর্মড ইন টিউবারকুলোসিস ইজ নোন অ্যাজ। তাহলে প্রাইমারি গ্রানুলোমা টিউবারকুলোসিসে যেটা ফর্ম হয় সেটাকে কি বলা হচ্ছে? এ নম্বর অপশান ক্যাসিয়াস ফোকাস, বি গন্স ফোকাস, সি গবলেট সেলস, রেড সেলস। তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের গন্স ফোকাস। এটা হচ্ছে একটা প্রাইমারি লিজন যেটা সাবক্লিউরাল স্পেসে হয়, মেনলি লাংসের হচ্ছে মিড জোন থেকে লোয়ার জোনের মধ্যেই হয়। আর এটা কজ কেন হচ্ছে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্যই হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ভিটামিন ডাজ কনভার্ট প্রোথ্রম্বিন টু থ্রম্বিন? তাহলে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনে পরিণত হতে কে হেল্প করছে আমাদের? এখানে ভিটামিন কে, এটা সবারই জানা ভিটামিন কে, যেটা আমাদের ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। The umbilical cord contains two artery, two veins, one artery, two veins, two arteries, one vein, one artery, one vein. তো এটা আনসার খুব সহজ, সবারই জানা, টু আর্টারি ওয়ান ভেন। তো মনে রাখার উপায় হচ্ছে আভাব, মানে ভেন হচ্ছে ওয়ান আর আর্টারি হচ্ছে টু। নেক্সট কোয়েশ্চেন, মেটাল প্রডিউস রিঙ্গিং সাউন্ডস, দে আর সেড টু বি অপশনস ডাকটাইল, ম্যালিয়েবল, লাস্ট্রাস, সোনোরাস। এখানে যে রাইট আনসার অপশান থেকে মনে হচ্ছে সেটা হচ্ছে সোনোরাস। এই সোনো যে ওয়ার্ডটা সেটা সাউন্ড রিলেটেড, সো রাইট আনসার ইজ সোনোরাস। Next, the stage of embryo in which all the body parts can be identified is called a or an. Options: fetus, zygote, egg, gamete. So এখানে আনসার হবে খুব ইজি, ফিটাস। বাকিগুলো তো সেলস, ফিটাসটাই হচ্ছে যেখানে বডি পার্টগুলো বোঝা যায়। The process by which muscular fiber of cervix are pulled upward and merge with the fibers of the lower uterine segment is known as options: formation of retraction ring, sign of placental separation, effacement, receptive relaxation. সো এখানে যে কোয়েশ্চেনটা বলেছে এই ঘটনাটা ঘটে আমাদের ফার্স্ট স্টেজ অফ লেবারে, যে মাস্কুলার ফাইবারগুলো, সার্ভিক্সের মাস্কুলার ফাইবারগুলো আপওয়ার্ড ডিরেকশনে পুল আউট হয় অ্যান্ড ওটা মার্চ করে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের সাথে। আর এই ঘটনাটাকে আমাদের কি বলা হয়? ইফাসিমেন্ট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য মোড অফ ইনহেরিটেন্স অফ সিস্টিক ফাইব্রোসিস? এ অটোজোমাল রিসেসিভ, বি নন মেন্ডেলিয়ান, সি অটোজোমাল ডোমিনেন্ট, ডি এক্স লিঙ্ক ডিজিজ। সো রাইট আনসার ইজ অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভ
মানে এখানে যখন দুটোই মিউটেটেড জিন একসঙ্গে আসে। অটোজোমাল রিসেসিভদের ক্ষেত্রে প্যারেন্টসরা কেরিয়ার হলে তবেই হচ্ছে বাচ্চাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, আদারওয়াইজ পাবে না। তাহলে সিস্টিক ফাইব্রোসিস ডিজিজটা কি? এই ডিজিজে কি হয়, মিউকাস, সোয়েট অ্যান্ড ডাইজেস্টিভ জুস প্রডিউসিং সেলস যেগুলো আছে ওগুলো অ্যাফেক্টেড হয়ে যায় এবং থিক স্টিকি মিউকাস প্রডিউস হয়, যেটা আমাদের হচ্ছে টিউবস, ডাক্টস বা প্যাসেজ ওয়েগুলোকে ব্লক করে দেয়। আর এগুলো মেনলি অ্যাফেক্ট করে লাং, ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড প্যানক্রিয়াসকে। Which muscle injury causes torticollis during delivery? A. Skeletal muscle, sternocleidomastoid muscle, C. Cardiac muscle, D. Smooth muscle. তাহলে টর্টিকোলিসটা কি? টর্টিকোলিস হচ্ছে বেন্ডিং অফ নেক। এটা মেনলি কখন হয়? যখন স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেলে ইনজুরি হয়। এবং কোন ক্ষেত্রে এগুলো দেখা দেয়? মেনলি ডেলিভারির সময়, ডিউরিং লেবার বা ডেলিভারি বা ইনফ্যান্ট পজিশন যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আমাদের এই স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল ডিউরিং লেবার বা ডেলিভারির সময় ইনজিওর হলে তাহলে সেক্ষেত্রে টর্টিকোলিস দেখা যাবে, মানে নেকটা বেন্ড হয়ে যাবে। মিল্ক ইজেকশন হরমোন ইজ অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, প্রোজেস্টেরন, প্রোল্যাক্টিন। তাহলে এখানে ইজেকশন হরমোন বলেছে, মিল্ক ইজেকশন হরমোন। এখানে রাইট আনসার ইজ অক্সিটোসিন। এটা হচ্ছে মিল্ক ইজেকশন হরমোন। আর মিল্ক প্রডিউসিং হরমোন যদি বলতো তাহলে সেক্ষেত্রে আমাদের হতো কি? প্রোল্যাক্টিন হতো। কিন্তু এক্ষেত্রে আনসার যেহেতু ইজেক্টিং হরমোন বলা হয়েছে সেক্ষেত্রে অক্সিটোসিন। নিউরোলেপটিক ড্রাগস আর অলসো নোন অ্যাজ, নিউরোলেপটিক ড্রাগস তাহলে এখানে আনসার অপশনগুলো দেখে নাও, অ্যান্টিডিপ্রেসেন্ট, হিপনোটিক্স, অ্যান্টি এপিলেপটিক্স, অ্যান্টিসাইকোটিক্স। তাহলে দ্য রাইট আনসার ইজ অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিসাইকোটিক এগুলো মেনলি ইউজ করা হয় সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার ম্যানেজ করার জন্য। নেক্সট, হাউ লং ডু ইউ নিড টু ওয়েট ডেসিফার দ্য টিউবারকুলিন টেস্ট রেজাল্টস? অপশন এ 38 to 62 আওয়ার্স, অপশন বি 48 to 72 আওয়ার্স, অপশন সি 28 to 52 আওয়ার্স অ্যান্ড ডি অপশন হচ্ছে 58 to 82 আওয়ার্স। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে কি? 48 to 72 আওয়ার্স। তাহলে এটা হচ্ছে টিউবারকুলিন টেস্ট কোথায় করা হয়? মন্টাক্স টেস্টে। এটা হচ্ছে টিবি স্কিন টেস্ট। এখানে হচ্ছে একটা ডোজ, মানে 5 টিউবারকুলিন ইউনিট একটা ডোজ হচ্ছে ইন্টারডার্মালে ইনজেক্ট করা হবে। ইন্টারডার্মালে ইনজেক্ট করার 48 থেকে 72 ঘন্টা পর ওখানে যে এরিথেমাটা প্রডিউস হবে সেই এরিথেমাটার হচ্ছে ডায়ামিটারটা মেজার করা হয়। সেই ডায়ামিটারটা যদি নর্মাল পিপলদের ক্ষেত্রে, মানে যারা কোনো রিস্ক নেই, কোনো ধরনের রিস্ক নেই, নর্মাল পিপল, তাহলে সেক্ষেত্রে যদি হচ্ছে 15 মিলিমিটারের বেশি হয় তাহলে সেটাকে পজিটিভ হিসাবে কনসিডার করা হবে। আর যে সমস্ত পিপল এইচআইভি পেশেন্টের কন্ট্যাক্টে থাকে তাদের ক্ষেত্রে যদি 5 মিলিমিটার ডায়ামিটারের বেশি হয়, 5 মিলিমিটার বা 5 মিলিমিটারের বেশি, তাহলে সেক্ষেত্রে তাকে পজিটিভ হিসাবে বিবেচনা করা হবে। এবং যেগুলো ল্যাব ওয়ার্কার, মানে হচ্ছে যে ল্যাবে কাজ করে বা ড্রাগ অ্যাবিউজার বা ক্লায়েন্ট উইথ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এই ধরনের ক্লায়েন্টদের ক্ষেত্রে যদি ওই ডায়ামিটারটা 10 মিলিমিটার বা 10 মিলিমিটারের বেশি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে পজিটিভ হিসাবে বিবেচনা করা হয়। তো এখানে রাইট আনসার হচ্ছে বি, 48 থেকে 72 ঘন্টা পর ওই যে আমাদের ডায়ামিটারটা সেটা মেজার করা হয়। Next, which technique is used for the separating colloidal particles from small ions using a cellophane or colloidion? অপশনগুলো দেখে নাও, ডিফিউশন, ডায়ালিসিস, অসমোসিস, ভিসকোসিটি। তাহলে এখানে বলা হয়েছে কোন টেকনিক ব্যবহার করা হয় colloidal particle কে থেকে সেপারেট করার জন্য। তাহলে এখানে যে রাইট আনসার সেটা হচ্ছে ডায়ালিসিস। Which protein are classified based on their function? অপশনগুলো গ্লোবিউলার প্রোটিন, ফাইব্রাস প্রোটিন, প্রোটেক্টিভ প্রোটিনস অ্যান্ড সিম্পল প্রোটিন। তাহলে এখানে ফাংশন বলতে একমাত্র যে প্রোটিনটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রোটেক্টিভ প্রোটিন। রাইট আনসার হচ্ছে সি। নেক্সট, হুইচ আর দ্য মেন ফাংশন অফ হাইপোগ্লসাল নার্ভ? হাইপোগ্লসাল নার্ভ হচ্ছে আমাদের কি? 12 ক্রেনিয়াল নার্ভ। 12 নম্বর ক্রেনিয়াল নার্ভকে হাইপোগ্লসাল নার্ভ বলা হয়। এবং এখানে দেখো অপশনগুলো কী লেখা আছে, এর কাজ কী বলেছে? ভিশন অ্যান্ড সেন্সেশন অ্যান্ড হিয়ারিং অ্যান্ড স্মেল, সোয়ালোয়িং অ্যান্ড স্পিচ। তাহলে হাইপোগ্লসাল নার্ভ হচ্ছে একটা ইফারেন্ট নার্ভ, যে মেনলি মোটর নার্ভ। তো এটার ফাংশন হচ্ছে কি? সোয়ালোয়িং অ্যান্ড স্পিচ। তাহলে এখানে আনসার হলো কি? সোয়ালোয়িং অ্যান্ড স্পিচ। তাহলে এইগুলো ছিল তোমাদের কিছু কোয়েশ্চেন আমি আজকে আলোচনা করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।